আমগো পদ্মবিল গ্রামের অনেক রহস্য আছে। এই গ্রাম নিয়ে আপনার মনে যে প্রশ্ন আর জানার ইচ্ছা জমা রয়েছে সেটা আমরা সবাই বুঝতেছি। গ্রামে তো এখনো যাইতে পারলেন না, আপাতত আমার নাতির মুখ থেকে এই গ্রামের একটা ধারণা নিয়ে নেন। কথাটা সত্যি। আসার পর থেকে যা যা হচ্ছে তাতে পদ্মবিল গ্রাম নিয়ে আমার আগ্রহ বেড়েছে বই কমছে না। মানুষ যেহেতু বেশি, আমি বসেছিলাম বিছানায়, আমার পাশাপাশি সুজন আর রুহুল আমিন। ওদিকে 4টি চেয়ারে ওহিদুল ইসলাম, দিলীপ মাস্টার, জাহাঙ্গীর হুজুর আর জামশেদ ইসলাম। নিচে টুলে বসে আছেন রমজান চাচা। আমি একটা বালিশ কোলে নিয়ে আরাম করে বসে বললাম, তাহলে সুজন, এবার শুরু করো তোমার গল্প। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট। আমাদের এই চ্যানেল মাল্টিভার্স স্কেরিটেলকে এখনই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে দিন, যাতে করে আমাদের সবগুলো গল্প আপনি সবার আগে শুনতে পারেন। আমরা প্রতি সপ্তাহেই গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে আপনাদের কাছে আসব, আর আপনাদের সাপোর্টই পারে আমাদের এই ছোট চ্যানেলটিকে অনেক বড় করে তুলতে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক জুবায়ের আহমেদের লেখা, বাপি মণ্ডল, রেজা আহমেদ এবং হাসান মোহাম্মদ খানের কণ্ঠে পদ্মবিল অডিওভার্সের 2য় পর্ব, অভিশপ্ত ছবিঘর। আমার গল্পটা কিন্তু বেশি পুরানো না, নতুনও না, 2 বছর আগের হইব। তখন আমি স্কুলে পড়ি। শোনেন তাইলে এবার বলি। তখন আমি 8ম শ্রেণীতে পড়ি। এই ঘটনা শুরু হয় নতুন ক্লাসে ওঠার সপ্তাহ 2 পর থেকে। সেদিনের কথা ওর দিব্যি মনে আছে। সকালবেলায় স্কুলে ঢুকে সবেমাত্র ক্লাসে এসে বসেছে। এমন সময় টিচার এলো। ক্লাস টাইম শুরু হওয়ার খানিকটা আগেই চলে এসেছেন স্যার। সবাই যেমন অবাক হলো, তেমনি বিরক্তও হলো। হারুন স্যার বরাবরই তাদেরকে জ্বালিয়ে মারেন। সারা স্কুলে যদি কারো ওপর সব শিক্ষার্থী বেশি নাখোশ হয়ে থাকে, তিনি হচ্ছেন এই ব্যক্তি। সুজন নিজেও যে খানিকটা বিরক্তি অনুভব করল না তা নয়। তাছাড়া আজ এত আগে আসার কারণ কি? এই স্কুলে সময়ের আগে কোনো শিক্ষক তো কখনো আসেনি না, বরং পারলে আসেন আরো কয়েক মিনিট দেরি করে। সব মিলিয়ে একটা শোরগোল দেখা দিল শিক্ষার্থীদের মাঝে। হারুন স্যার ডাস্টার দিয়ে টেবিলে আওয়াজ করলেন। অনিচ্ছা সত্ত্বেও চুপ হয়ে গেল সবাই। পুরো ক্লাসে ধীরে ধীরে একবার চোখ বুলালেন হারুন স্যার। এরপর দৃষ্টি স্থির করে গম্ভীর গলায় বললেন, তোমাদের সামনে এ ব্যাপারে কোনো কথা বলার ইচ্ছে আমার ছিল না। আশেপাশের স্কুলগুলোতে একটা গুজব ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, গুজব বলছি, কারণ এর পেছনে আদৌ কোনো সত্যতা আছে কিনা তা আমার নিশ্চিত করে জানা নেই, আর সত্য হওয়ার কথাও নয়। কেবল লোকমুখে শোনা কথার উপর ভরসা করে আতঙ্ক ছড়ানোর মানে হয় না। তাছাড়া আমার ধারণা ইতিমধ্যে এই গুজব সম্পর্কে তোমরা সবাই কোনো না কোনোভাবে শুনেছ, তাই বিস্তারিত বলার প্রয়োজন মনে করছি না। শুধু এতটুকুই বলবো, তোমরা এসব অযথা জিনিসে মাথা না ঘামিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। আতঙ্কের কিছুই নেই। এতক্ষণ সবাই পিন পতন নীরবতা বজায় রেখে স্যারের কথা শুনলেও বক্তব্য শেষ হতেই সারা ক্লাসে ফিসফিস গুনগুন আওয়াজ শুরু হয়ে গেল। এই তথ্য শেষ পর্যন্ত স্যারদের কানেও চলে গেছে। তার মানে এই কদিন ধরে যা যা শোনা যাচ্ছে তা সত্যি। হারুন স্যার বেচারা টেবিলটার পিঠে ডাস্টার দিয়ে আরো কয়েক ঘা বসিয়ে দিলেন। থেমে গেল পুরো ক্লাস। হারুন স্যার ব্ল্যাকবোর্ডে চক দিয়ে খসখস করে লিখলেন, বিষয় গণিত। শুরু হলো একের পর এক ক্লান্তিকর সব ক্লাস। কিন্তু টিচারদের কথায় মন বসাতে পারছে না সুজন। তার মনে আবারও প্রশ্নের উদয় হল, গুজবটা কি সত্যি? ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে, যেদিন শোনা গেল পাশের এলাকার স্কুলের এক শিক্ষার্থী অদ্ভুতভাবে মারা গেছে। সেই থেকে কদিনে প্রাণ হারিয়েছে অন্তত 5 জন। এখানে অস্বাভাবিক বিষয় 2টো। 1, শিক্ষার্থীদের প্রাণ হারানোর হার স্বাভাবিকের তুলনায় বেড়েছে। 2, একটা মৃত্যুও স্বাভাবিক নয়, বিভৎস সব মৃত্যু। কিন্তু কোনোটাই আবার খুন বা হত্যা নয়, অন্তত সেরকম প্রমাণ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তের পর
দুর্ঘটনায় প্রাণহানি হিসেবেই নথিভুক্ত করা হয়েছে তাদের। অস্বাভাবিক ব্যাপারটা এখানেই, কেননা দুর্ঘটনাগুলো বড্ড অদ্ভুত। ঘটনা এটুকু হলেও মূল গুজবের সূত্রপাত প্রথমত দুটি মৃত্যুর পর থেকেই শুরু হয়েছে। গুজবটা হচ্ছে এমন, আশেপাশের সব স্কুলের শিক্ষার্থীদের মধ্যে যেমন অনেকে প্রাণ হারাচ্ছে, তেমনি অনেকে আবার অদ্ভুত এক স্বপ্ন দেখছে। স্বপ্নের বিষয়টা সুজনের কাছে এতদিন একটি গুজব হিসেবেই পরিচিত ছিল, অন্তত গত রাতের আগ পর্যন্ত। কেননা গত রাতে সুজন নিজেই সেই স্বপ্নটা দেখেছে। সেটাকে অবশ্য দুঃস্বপ্ন বললেও ভুল হবে না। স্বপ্নে সুজন দেখেছে সে একটা জঙ্গলে একা দাঁড়িয়ে আছে, চারপাশে ঘন কুয়াশার চাদর আর নির্জন কালো রাতের ঘুটঘুটে অন্ধকার। পরক্ষণে পরিবেশটা কেমন বদলে গেল। কুয়াশা মিলিয়ে চোখের পলকে অন্ধকার সরে গিয়ে দেখা দিল জ্যোৎস্না। বিস্ময়ে হাঁ হয়ে গেল সুজন। জ্যোৎস্নার আলো এখন এতটাই উজ্জ্বল যে চারপাশ ঝকঝকে পরিষ্কার চোখে পড়ছে। স্বপ্নের মধ্যেও শিরদাঁড়া বেশ শীতল স্রোত নেমে গিয়েছিল সুজনের। ইচ্ছে করেছিল এক ছুটে পালিয়ে যেতে, যখন সে দেখল কোথা থেকে যেন আবির্ভাব হচ্ছে এক নারী মূর্তির। মাথা থেকে পা পর্যন্ত দীর্ঘ চুলে যার পুরো শরীর ঢাকা, আর তার মুখটার যে কি অবস্থা তা বলে বোঝাবার ভাষা নেই। শুধু এটুকু বলা যায়, চোখের জায়গায় কোনো চোখ নেই, সে জায়গাটা পুরোপুরি ফাঁকা, এমনকি নাকটা অবধি নেই। অথচ মনে হচ্ছে শীতল এক দৃষ্টি নিয়ে সুজনের দিকে তাকিয়ে আছে সে। পুরো চেহারায় কিছু যদি থেকে থাকে তা হচ্ছে কেবল মুখ। অস্বাভাবিক কালো দুটো ঠোঁট আচমকা নড়ে উঠল। দাঁতগুলো মোটেও মানুষের মতো নয়, ছোট ছোট কিন্তু বড্ড সূচালো। শিরশিরে অনুভূতি দেওয়া ঠান্ডা কণ্ঠে নারী মূর্তিটি সুজনকে এক ভয়ানক প্রশ্ন করল। খুন করবি? কারো উপর তোর খুব রাগ, তাই না রে? মন চায় না খুন করতে? করবি খুন? সুজন বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিল। কারো উপর তার রাগ আছে কি নেই সেটা এই নারী মূর্তি জানে কিভাবে? বেশি কিছু ভাবার সুযোগ পায়নি সুজন, কারণ নারী মূর্তিটি তার উত্তরের অপেক্ষা করেনি, বরং তাকে একটা প্রস্তাব দিয়েছে সহজ পদ্ধতিতে খুন করার। সেই সাথে খুন করার জন্য কি কি প্রয়োজন এবং কি কি করতে হবে তার একটা বিশদ বর্ণনা দিয়েছে। সুজন ভেবে দেখল উপকরণগুলো পাওয়া কঠিন নয়। প্রথম ধাপ হচ্ছে কাউকে খুন করতে চাইলে তার কিছু চুল জোগাড় করতে হবে, এমনকি একটি মাত্র চুল হলেও অসুবিধা নেই। আর লাগবে সেই ব্যক্তির একটি ফটোগ্রাফ। এরপর দ্বিতীয় ধাপ, রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রাখতে হবে সেই ছবি, আর হাতের মুঠোয় রাখতে হবে সেই ব্যক্তির চুল। এরপর আর কিছু না, ঘুমাতে হবে। তারপর আসে তৃতীয় ধাপ। গভীর ঘুমে তলিয়ে যাওয়ার পর শুরু হবে একটি স্বপ্ন। স্বপ্নের ভেতর হাতে ধরা থাকবে বালিশের নিচে রাখা সেই ছবিটি। সামনে তাকালে দেখা মিলবে একটা ছোট্ট মাটির ঘরের। সোজা এগিয়ে যেতে হবে, কাঠের দরজাটি খুলে ভেতরে ঢুকতে হবে। এখানে বলে রাখা ভালো, সেই দরজা যে কেউ খুলতে পারবে না। খুলতে হলে খুন করার মতো আত্মবিশ্বাস থাকতে হবে, তবেই দরজাটি খুলবে। দরজাটি খোলার পর ভেতরে গেলে দেখা যাবে ঘরের চারপাশের দেয়ালে ছড়িয়ে আছে অসংখ্য তীক্ষ্ণ কাঁটা। হাতের ছবিটা নিয়ে যে কোনো একটা কাঁটায় এমনভাবে আটকে দিতে হবে যেন ছবিটি ফুটো হয়ে কাঁটা বেরিয়ে থাকে। তারপর ঘর থেকে বেরিয়ে আসতে হবে। সকালে ঘুম যখন ভেঙে যাবে তখন করতে হবে আসল কাজটি। হাতের মুঠোয় থাকা চুলগুলো আগুনে পুড়িয়ে ফেলতে হবে, আর ওটাই শেষ কাজ। যতক্ষণ এই শেষ কাজটি না করা হবে ততক্ষণ শিকার বেঁচে থাকবে, আর আগুনে পোড়ালেই শিকার খতম। যাওয়ার আগে আরেকবার কথাগুলো মনে করিয়ে দিয়েছিল নারী মূর্তিটি। শোন, তোরে আবারও কইয়া দিতাছি, খায়েশ থাকলে কিন্তু ঢুকতে পারবি না। মনে মনে প্রস্তুত হইয়া যাবি। একবার ঘরে ঢুকতে পারলে তোর ক্ষমতা টের পাবি। যে কাউরে খুন কইরা ফেলতে পারবি নিজের মন মতো। তোরে খালি ঘরে ঢুকতে পারতে হইব, আর এই ক্ষমতা কিন্তু তোরে মাগনা দিতাছি। এমন কিছু লাগবো না আমার,
শুধু একটা জিনিস দিতে হইব তোরে, বেশি কিছু না, সামান্য জিনিস। সেইটা কি পরেই জানতে পারবি। বলেই ক্রুর একটা হাসি দিয়েছিল সেই নারী মূর্তিটি। গায়ে কাঁটা দিয়ে ওঠে সুজনের। তারপর যেমন হঠাৎ করে এসেছিল, তেমনি হঠাৎ উধাও হয়ে যায় ভয়ানক সেই নারী। সুজন পরবর্তীতে আরেকটু খোঁজ নিয়ে জেনেছিল সবাই কিন্তু এই স্বপ্ন দেখেনি। দেখেছে তারাই, যাদের মনে একবার হলেও কাউকে খুন করার মতো চিন্তা এসেছে, কিংবা কারো প্রতি অন্তত পাহাড় সমান ক্রোধ জমা হয়েছে। স্বপ্নে বলে দেওয়া তরিকা অনুযায়ী কাজ করে গেলে যেমন সাহস দরকার, তেমনি উপকরণ জোগাড় করাটা একটু ঝামেলাদায়ক মনে হতে পারে। কিন্তু নিজে হাতে কাউকে দুনিয়া থেকে সরিয়ে জেলে যাওয়ার চেয়ে এই তরিকা অনেক বেশি সহজ আর সুবিধাজনক। তাছাড়া দিন শেষে ওটা যদি কেবল স্বপ্নও হয়, তাও অন্তত একবার চেষ্টা করে দেখতে অসুবিধা নেই। সুজন অন্যান্যদের দিক থেকে বিষয়টা এভাবেই ভেবে দেখল, বাস্তবে যদি তাই হয় আর ফলাফলও যদি সত্যি হয়, তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে তা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে সুজন। তাছাড়া তার মধ্যে একটা অশান্তিও কাজ করতে শুরু করে। খুন করতে যাওয়া শিক্ষার্থীরাই কেবল ওই স্বপ্ন দেখছে, তবে কি তার নিজের মনেও খুন করার সুপ্ত বাসনা রয়েছে, যেটা কিনা সে নিজেও জানে না? এখন আর এক কাপ চা খাইলে মনে হয় ভালো হইব। কইরা আনি চা, কি বলেন আপনারা? বাইরে বৃষ্টির জোর আরো বেড়েছে। ঠান্ডা বাতাস ঢুকছে ঘরে। শীত শীত করছে সবারই, তবে ওহিদুল ইসলাম আর জাহাঙ্গীর হুজুর রীতিমতো ঠকঠক করে কাঁপছেন। বিষয়টা রমজান চাচার চোখ এড়ায়নি। তিনি আবার জিজ্ঞাসা করলেন, কি চা খাইবেন, রং চা নাকি দুধ চা? ওহিদুল ইসলাম আর জাহাঙ্গীর হুজুরের অবস্থা এমন যে এই মুহূর্তে কোনো রকম এক কাপ চা হলেই হয়, সেটা যে ধরনের হোক না কেন। সিদ্ধান্ত নিতে সুবিধা করে দেওয়ার জন্য তাদের দিকে তাকিয়ে রুহুল আমিন বললেন, শোনেন, রমজান চাচা যে দুধ চা ভালো বানায় তখন তো একবার খায়া দেখছেনি, কিন্তু রমজান চাচা রং চা আরো দারুণ বানায়। তাই এইটাই সুবর্ণ সুযোগ, খাইলে একবার তার রং চা খায়া দেখেন, শরীরও গরম হইব। প্রশংসা শুনে রমজান চাচা বেশ লজ্জা পেয়ে গেলেন। লাজুক হাসি দিয়ে বললেন, দেখছেন কি কি যে কইতাছে। আমি বুড়া মানুষ, কোনো মতে যেমন তেমন চা বানাই, অত মজা কি আর হয়? আপনাকে একটু ভালো লাগলেই আমি সার্থক। আহা চাচা, যেটা সত্য সেটা আমারে কইতে দিবেন তো, ওনারা খাইলেই বুঝতে পারবো। তাই চাচা, ওনাগো যেহেতু কষ্ট হইতাছে, তাইলে আপনার ওই লং আদার স্পেশাল চা কইরা খাওয়ান। চা বানানোর জন্য উঠে পড়লেন রমজান চাচা। এ সময় রুহুল আমিন সুজনকে জিজ্ঞেস করলেন, আচ্ছা সুজন, ওই যে নারী মূর্তি না ডাকিনি কি জানি একটা দেখলা, শেষে যাওয়ার সময় যে তারে কি দিতে হইব বইলা গেল, সেটা কি ছিল? সুজন যেমনটা জবাব দিল তাতে বোঝা গেল সে ওই ব্যাপারে তেমন কিছু আন্দাজ করতে পারেনি। তার মতে গল্পের বাকি অংশ সবাই শুনলে হয়তো তারা বুঝলেও বুঝতে পারে। জামশেদ ইসলাম এবার বলে উঠলেন, রুহুল, এখন না হয় থাক, ওটা পরে বোঝা যাবে। রমজান চাচা আগে চা আনুক, সবাই একসাথে তারপর বাকিটা শুনি। আপনারা না হয় শুনতে থাকেন, আমি এই গল্পটা জানি। সুজন, তুই বলতে থাক, আমি অতক্ষণে চা আনতাছি। রমজান চাচা পাশের ঘরে চলে গেলেন চায়ের বন্দোবস্ত করতে। সুজন আবার তার গল্প শুরু করলো। টিফিনের ঘন্টা তখন বেজেছিল। হুড়মুড় করে সবাই বেরিয়ে গেলাম। কেউ কেউ ভেতরে থাকলো, ব্যাগ থেকে টিফিন বের করে খাওয়ার বন্দোবস্ত করতে লাগলো। সুজন আজ দোকান থেকে কিছু কিনে খাবে। এই স্কুলে আবার ক্যান্টিন নেই। ক্লাস থেকে বেরিয়ে এলো সে। মাঠের কাছে দাঁড়িয়ে বুক ভরে বাতাস টেনে নিল। রাতের স্বপ্নটা নিয়ে আজ কবি সব চিন্তা ভাবনায় মাথাটা ভার হয়ে আছে। মাঠে ছেলেপেলেরা খেলছে। ওদের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। না, কাউকে খুন করার ইচ্ছে তার নেই। ওসব তাকে দিয়ে সম্ভব না। আচ্ছা, এমনও তো হতে পারে
রাতে যে স্বপ্নটা দেখেছিল সেটা কেবলই একটা সাধারণ স্বপ্ন। নিশ্চয়ই ব্যাপারটা কাকতালীয় ছিল, হয়তো সব গুজব নিয়ে বেশি বেশি ভাবার ফল। এখন হাবিজাবি চিন্তা করার সময় নেই। চিন্তা করার মতো তার চেয়েও বড় কিছু রয়েছে তার হাতে। সামনে পরীক্ষা, পড়ালেখায় মনোযোগ দিতে হবে। আগের রাতে পড়ে পরীক্ষা পাশ করার পরিকল্পনা আর কতদিন। আকাশ পাতাল ভাবতে ভাবতে বাইরের একটা দোকানের দিকে এগিয়ে যেতে লাগলো সুজন। পথিমধ্যে চোখ গেল স্কুলের মূল ভবনটির পাশে একটা ফাঁকা জায়গাতে। পুরনো কথা মনে করতে চায় না সে, তবু যা দেখতে পাচ্ছে তা এখানকার নিয়মিত বিষয়, তাই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। স্কুলের এই অংশটা একটু আড়ালে এবং নিরিবিলি থাকায় সেখানে স্কুলের সিনিয়র বখাটে ছেলেদের ধূমপানের হিড়িক পড়ে যায়। তাদের মধ্যে সুজনের বয়সী 2-3 জন যে থাকে না তা নয়, সেই সাথে জায়গাটা বখাটেদের শিকার ধরার জায়গাও বটে। সুজন দেখল আজকের শিকার তার নিচের ক্লাসের একটা ছেলে, আর শিকারী বরাবরের মতোই তার ক্লাসের মতিন, রতন আর শফিক। সুজন একপাশে দাঁড়িয়ে গেল। যদিও তার এসব দেখার ইচ্ছে নেই, কিন্তু কেন যে সে দাঁড়ালো সেটা সে জানে না। মতিন এ মুহূর্তে নতুন ছেলেটির কলার ধরে গালে ইচ্ছেমতো চর বসাচ্ছে। পাশেই রতন একটা বনরুটি খাচ্ছে আর দাঁত কেলিয়ে হাসছে, আর তার পাশে নির্বিকার চেহারা নিয়ে তাদেরকে দেখছে শফিক। চরের আওয়াজ শোনা যাচ্ছে বেশ ভালোভাবেই, কিন্তু আশপাশ থেকে সবাই দেখলেও কেউ কিছু বলছে না। মতিনের দলকে কিছু বলার সাহস নেই কারো, শুধু দেখে যেতে হবে। প্রতি স্কুল বা ক্লাসে কিছু ছেলেপেলে থাকে যারা সব সময় শক্তি আর ক্ষমতা দেখায় দুর্বলদের উপর। তাদের মধ্যে আবার কিছু থাকে যারা সেই সীমাটাও লঙ্ঘন করে ফেলে। মতিনের দল ঠিক সেরকম। বিদেশে ইংরেজিতে যাদেরকে বলা হয় বুলি। সুজন তাদেরকে দেখতে দেখতেই কিছু বিষয় জানতে পারল। যেমন মতিনের দল ছেলেটিকে বলেছিল তাদের জন্য টিফিন এনে দিতে, কিন্তু ছেলেটা সেটা পারেনি। কেন পারেনি সেটার জন্য এক দফা চর খেতে হলো তাকে। ছেলেটি জানালো তার কাছে আজ কোনো টাকা নেই। কেন টাকা নেই সেটার জন্য আরেক দফা চর খেতে হলো তাকে। ব্যাপারটা এমন যেন এই ছেলেটি মতিনের দলের কেনা গোলাম। মতিনের দল যাকে একবার ধরে তার মানসিক অবস্থা যে কি হয় তা বলার মতো নয়। সেটা সুজন বেশ ভালো করেই জানে। ক্লাসের অন্যদের টিফিন মেরে দেওয়া, নিজের খরচ না করে অন্যদের টাকায় টিফিন আনানো, ক্লাসের একজনকে দিয়ে আরেকজনের টাকা চুরি করানো, দামি জিনিসপত্র হাতিয়ে নেওয়া, মারধর করা ইত্যাদি মতিনদের দৈনন্দিন কাজ। কে আর কি বলবে, ক্লাসের সবাই তো ভুক্তভোগী। শিক্ষার্থীদের বাবা মারা মনে করেন স্কুল নিরাপদ, সেখানে বাচ্চারা মনের আনন্দে লেখাপড়া করে, কেউ জ্বালায় না। কিন্তু বাস্তবতা ভিন্ন। কতটা আনন্দে কি হয় সেটা শিক্ষার্থীরাই ভালো জানে। টিচারদের কাছে অভিযোগ করার উপায় নেই, কারণ অভিযোগ করলে আবারও মতিনের মতো কারো হাতে মার খেতে হয়। ভয়ে কেউ তাই মুখ খোলে না। দুর্বল হলে শিকারীর হাতে তাকে পড়তেই হবে। টিফিন না পেয়ে মতিন চর মারতে মারতে এক পর্যায়ে ছেলেটির মুখে লাথি মেরে বসল। আচমকা লাথি খেয়ে সামলাতে পারল না ছেলেটি, ছিটকে দূরে গিয়ে পড়ল। মুখে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে সে। মতিনের কোনো ভ্রুক্ষেপ নেই, বরং সে রাগে ফুঁসছে। আর এই ঘটনায় মজা পাচ্ছে রতন আর শফিক। এমন সময় ভয়ানক এক ঘটনার সাক্ষী হল সুজন। মতিনদের থেকে খানিকটা দূরে একটা বৈদ্যুতিক পিলার। আচমকা কোনো এক অদ্ভুতভাবে সেখান থেকে একটা বৈদ্যুতিক তার ছিঁড়ে এসে মতিনের গায়ে পড়ল। আর শুধু পড়েই ক্ষান্ত হল না, কিভাবে যেন মতিনের শরীরে পেঁচিয়ে গেল সেটা। সারা শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে ওর। থরথর করে মৃগী রোগীর মতো কাঁপছে সে। মুহূর্তেই সরে গিয়েছিল রতন, শফিক আর সেই ছেলেটি। দেখতে দেখতেই আরো অদ্ভুত ব্যাপার ঘটল। সম্ভবত পানির মোটর চালু ছিল। স্কুল ভবনের ছাদ থেকে টাঙ্কি ভরে পানি পড়তে থাকল, তাও আবার মতিনরা যেখানে দাঁড়িয়ে ঠিক সেদিকেই। সুজন মনে করতে পারল না টাঙ্কির পানি কখনো এদিকে পড়েছিল কিনা। সাধারণত পানিটা পড়ে অপর দিকে, কিন্তু আশেপাশের সবাই বিস্ময় নিয়ে দেখল যে মতিনের পায়ের নিচে পানি গড়িয়ে এসে জমা হয়েছে। এবার সমান তালে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে মাটি আর মতিনের শরীরে। কেউই এগোতে পারল না তাকে বাঁচানোর জন্য। অবশ্য এগোবেই বা কে? কেউ কেউ ভয়ে চিৎকার করে চোখ বন্ধ করল। দুবার পটকাবাজির মতো আওয়াজ করে মতিনের শরীরটা জ্বলে ওঠার পর থেমে গেল সবকিছু। মতিন নিস্তেজ, সেই দেহে আর প্রাণ নেই।
পুরো ব্যাপারটা ঘটে গেল মাত্র কয়েক সেকেন্ডে। কেউ আর ওদিকে তাকিয়ে থাকতে পারল না। সেই সময় সুজনের কেমন একটা হিমশীতল অনুভূতি হল। তার মনে হল মতিনের চারপাশে অনেকগুলো অস্পষ্ট আবছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে। সুজন বুঝে উঠতে পারল না সে যা দেখছে তা কি চোখের ভুল। একই সাথে তার মাথা আর ঘাড় প্রচন্ড ভারী ভারী লাগছে, যেন কেউ তার ঘাড়ে মাথায় চেপে বসেছে। সুজনের মনে হল এই বুঝে সে বমি করে ফেলবে, কিন্তু না, ধীরে ধীরে চাপটা কমে গেল। তাকিয়ে দেখল মতিনের চারপাশের ঘোলাটে ভাবটাও দূর হয়েছে। এদিকে স্কুল থেকে শিক্ষকরা বেরিয়ে এসেছেন, অ্যাম্বুলেন্স ডাকা হচ্ছে। বেশ শোরগোল পড়ে গেল চারপাশে। মতিনের মৃত্যুকে শেষ পর্যন্ত দুর্ঘটনা হিসেবে ঘোষণা দেয়া হল। দুর্ঘটনাই বটে, তবে অস্বাভাবিক দুর্ঘটনা। সুজন পরে জিজ্ঞেস করে জেনেছিল তার মতো চাপা অনুভূতি নাকি বাকিদেরও হয়েছে। এমনকি মতিনের চারপাশে অস্পষ্ট আবছায়াগুলো তারাও দেখেছে, কিন্তু নিশ্চিত হতে পারেনি। সুজনের মতোই ভেবেছে চোখের ভুল। তবে একটা ব্যাপার সত্যি, যারা সামনে থেকে দেখেছে তারা সবাই কিছুটা হলেও মানে যে মতিনের ঘটনার সময় অদৃশ্য কেউ কলকাঠি নাড়ছিল। কারণ কিভাবে সম্ভব যে ওরকম একটা বিদ্যুতের তার তার গায়ে পড়ে পেঁচিয়ে গেল অমন করে? আর কিভাবেই বা একই সময়ে ছাদ থেকে পানি সেদিকেই পড়ল? আপাত দৃষ্টিতে বাস্তব মনে হলেও কেমন যেন অবাস্তব মনে হচ্ছে পুরো বিষয়টা। এমন দুর্ঘটনা কেউ আগে কখনো দেখেনি, যেন জোর করে সেটা ঘটানো হয়েছে। কিন্তু কেউ নিশ্চিত হতে পারল না কে এমন কাজটা করবে, কার এমন অশুভ শক্তি। কেউ না জানলেও সুজন ঠিকই জানে কে মতিনের মৃত্যুর পেছনে কলকাঠি নেড়েছে। যখন তারের মধ্যে মতিন পেঁচিয়ে যেতে শুরু করেছিল, তখন বিষয়টা দেখতে ভিড় করেছিল সবাই। সে সময়ে মুহূর্তের জন্য একবার পেছনে তাকিয়েছিল সুজন। খানিকটা উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকায় ওর দেখতে একটু অসুবিধা হয়নি। কেউ খেয়াল না করলেও সে দেখেছিল ভিড় থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে লাইটার দিয়ে হাতে ধরে রাখা কিছু চুল পুড়িয়ে দিচ্ছে আর মিটমিট করে হাসছে তাদেরই ক্লাসের মাসুম। গল্পের এই পর্যায়ে এসে সুজন থেমে গেল, গম্ভীর হয়ে আছে। বুঝতে পারছি ওর মনের ভেতর এখন কি চলছে। আমরাও কেউ আর কথা বলতে পারলাম না। রমজান চাচা এর মধ্যে চা এনে বসেছেন। কাপে তখনও অর্ধেকের মতো চা বাকি। খেতে দারুণ, কিন্তু গল্পের এই অংশটা শুনে ওটুকু আর গলা দিয়ে কারো নামতে চাইছে না। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করল আমাদের মাঝে। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে কথা বললেন জামশেদ ইসলাম। ভাবতে পারিনি এমন একটা কিছু হতে পারে। মর্মান্তিক ব্যাপার। যারা মনে করে এ সকল জিনিসে মানুষ শুধু শুধুই ভয় পায়, তারা আসলে এমন বাস্তবতার মুখোমুখি হয়নি কখনো। শুধু ভয় আর আতঙ্কই নয়, ভাগ্য খারাপ থাকলে প্রাণ নিয়েও টানাটানি দেখা দেয়। সে ছোট হোক আর বড়, পরিণতিটা ভয়াবহ। সত্য কইছস, না জানি বাকি গল্পে আরো কত কি রইছে। এখনো তেমন কিছুই শোনেন নাই। এটা গল্পের সামান্য জায়গা মাত্র, এখনো আরো বাকি। শেষ পর্যন্ত শুনতে থাকেন। সুজন সাবধানে চায়ের কাপে চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে নিল, আবার শুরু করলো তার গল্প। ভূতবাদে সুজন আর যাকে ভয় পেত সে হচ্ছে মতিন। প্রতিদিন স্কুলে আসার পর থেকেই বুক ঠিপ ঠিপ করত তার। কখন কোন দিক দিয়ে যেন এসে তাকে ধরে ফেলে মতিন। সত্যি বলতে নতুন ক্লাসে ওঠার প্রায় শুরুর দিকেই মতিনের খপ্পরে পড়েছিল সুজন। ওদের ক্লাস শুরু হওয়ার দিন কয়েক পর এই স্কুলে ভর্তি হয় মতিন। জানা যায় মতিন নাকি ট্রান্সফার হয়ে এখানে এসেছে। কিন্তু মতিন আসতে না আসতেই ক্লাসের পরিস্থিতি পাল্টে গেল। দস্যিগিরি করে দেখিয়ে দিল সে সবার ওপরে, আর বাকি সবাই তার নিচে। দুদিন পর ভর্তি হয় রতন আর শফিক। তারাও কিভাবে যেন মতিনের দলে ভিড়ে যায়। বখাটেপনা যা করার মতিনই করে। শফিক কেবল তার আশেপাশে থাকে, তাকে সায় দেয়, এর বেশি কিছু না। শফিক শুধু চেয়েছিল ক্লাসে সবার উপরে থাকতে। তাকে সবাই ভয় পাবে, আর সেটা সম্ভব যদি সে মতিনের সাথে দোস্তি করে। বাস্তবে আলাদা করে শফিককে কেউ ভয় পায় না, সে অবশ্য কাউকে কিছু করেও না। কিন্তু মতিনের সাথে থাকা আর তার কাজে সায় দেওয়া স্বাভাবিকভাবেই কেউ ভালো চোখে দেখেনি।
অন্যদিকে রতন, যে শুরুতে ক্লাসের আর 10 জনের মতোই ছিল, তা কি এখন দেখলে বোঝা যায়? কথায় আছে, রতনে রতন চেনে, কিন্তু রতন চিনল মতিনকে। ধীরে ধীরে রতন হয়ে উঠল 2 নম্বর মতিন। ক্লাসের সবাই মতিন বাদে যদি আর কাউকে ভয় পেয়ে থাকে, তা হচ্ছে এই রতন। ক্লাসে এসেই এক এক দিন এক একজনকে ধরত মতিনরা। তারপর তার টিফিন কেড়ে নিত, টাকা পয়সা কিছু থাকলে কেড়ে নিত, কিংবা তাদেরকে দিয়ে দোকান থেকে কিছু না কিছু কিনে আনত। আর সেটা না করলে চর ঘুষি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। অধিকাংশ সময় তাদেরকেই টার্গেট করত, যারা ক্লাসের সবচেয়ে দুর্বল আর ভীতু। ঘটনাক্রমে সুজন ধরা পড়ল। এরপর আর সুজনকে ছাড়া হলো না। প্রতিদিন এসে শুধুমাত্র ক্লাসের সময়গুলো বাদে স্কুলের বাকি সময়টা সুজনকে জ্বালাতো মতিনরা। এমনকি ক্লাসেও সুজনকে ঢিল ছোড়া, পেছন থেকে খোঁচা দেওয়া ছিল তাদের অন্যতম দায়িত্ব। টিফিন টাইমে নিয়ে যেত স্কুল ভবনের পাশের সেই জায়গায়। সময়টা কাটত মার খেয়ে। খেলার ছলে বসিয়ে দিত কিল ঘুষি। কোথাও লুকিয়ে থাকলে সুজনকে খুঁজে ধরে নিয়ে আসত ওরা। সুজন বরাবরই ভীতু প্রকৃতির। কারো গায়ে হাত তোলার মনোবল ওর নেই। গায়ের জোর আরও পরের ব্যাপার। দিনকাল এভাবেই কেটে যাচ্ছিল। সুজন জানে না ওর মুক্তি মিলবে কবে। কিন্তু ঘটনার মোড় ঘুরে গেল একদিন। সেদিনও বরাবরের মতো সুজনকে জ্বালাচ্ছিল মতিনরা। সুজনের হাত মুচড়ে ধরেছিল এটা দেখতে যে সুজন কতক্ষণ সেটা সইতে পারে। যন্ত্রণায় সুজনের প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। কিন্তু এটাই মতিনদের কাছে একটা খেলা। এমন সময় কে যেন এসে মতিনদের থামতে বলল, ছেড়ে দিতে বলল সুজনকে। সুজন অবাক হয়ে দেখল সে আর কেউ নয়, তাদের ক্লাসে নতুন ভর্তি হওয়া মাসুম। কয়েকদিন আগেই সে দেখেছে সুজনকে ক্রমাগত জ্বালাচ্ছে মতিনরা, তাই আজ আর কিছু না বলে পারেনি। মতিনরা প্রথমে অবাক হয়েছিল এই ভেবে যে তাদেরকে বাধা দেওয়ার এমন সাহস মাসুম পেল কিভাবে। পরক্ষণেই বেশ মজা পেয়ে গেল ওরা। যাক, শেষ পর্যন্ত আরেকজনকে পাওয়া গেছে জ্বালানোর মতো। মতিন বরাবরই ছিল শক্তিশালী। সে সোজা গিয়ে একটা ঘুষি বসিয়ে দিল মাসুমের মুখে। মাসুম বাধা দেওয়ার সময়ও পেল না। মতিনের সাথে যোগ দিল রতনও। অবশ্য শফিক যোগ দেয়নি, শুধু নীরব দর্শকের দায়িত্ব পালন করছিল। এদিকে দুজনের মার খেয়ে মাসুমের দাঁড়ানোর শক্তিটা নেই বললেই চলে। মতিন এরই মাঝে একবার সুজনের দিকে তাকিয়ে বলল, তোর আজ কপাল ভালো, যা এখনের জন্য তোর ছুটি, ভাগ সামনে থেকে। এই বলে মাসুমকে নিয়ে ব্যস্ত হলো মতিনরা। মাসুম সাহায্য করতে এসেছিল, কিন্তু সুজন একটু সাহায্য করতে পারল না। তবে এটা ঠিক, শেষ পর্যন্ত সুজন মুক্তি পেয়েছে। ওকে আর এখন মতিনরা জ্বালায় না, ওর পরিবর্তে মাসুমকে জ্বালিয়ে মারে তারা। কিন্তু মাসুম গায়ে গতরে দুর্বল হলেও পাল্টা উত্তর এবং গোয়ার্তুমি করতে দ্বিধাবোধ করত না। আর এই ব্যাপারটাই ওকে মতিনের শত্রু বানিয়ে দিয়েছিল। বাকিদেরকে মতিন যে পরিমাণ যন্ত্রণা দিত তার চেয়েও বেশি দিতে লাগলো মাসুমকে। এমনকি তাকে দিয়ে আরেকজনের ব্যাগ থেকে টাকা চুরি করানোর চেষ্টা করল, যদিও মাসুম সেটা করেনি। আর এতে বেদম পেটানো হলো মাসুমকে। বারবার এসব করাতে ব্যর্থ হয়ে তাকে শেষ পর্যন্ত হুমকি দিতে শুরু করলো মতিনরা। তাকে বলল যদি সে তার বাপের কাছ থেকে টাকা না আনে তাহলে তাদের জমির ফসলে আগুন লাগিয়ে দেবে। মাসুমে স্কুল পাল্টে অন্য স্কুলে যেতে পারবে না, কারণ ওর কৃষক বাবার আয় রোজগার ততটা সুবিধার নয়। তাছাড়া আশেপাশের স্কুলের মধ্যে এই স্কুলের টিউশন ফিটা তুলনামূলক কম, তাই ঠেকায় পড়ে এখানেই থেকে যেতে হচ্ছে মাসুমকে। আর এই সুযোগটাই নিতে শুরু করল মতিনরা। উপায় না দেখে মাসুমকে শেষ পর্যন্ত কোনোভাবে টাকা জোগাড় করে তাদের দিতে হতো। এমনকি কখনো কখনো তাদের বাড়িতে বিক্রির জন্য রাখা চাল বা আলু থেকে কিছু অংশ চুরি করে আনতে হতো। মতিনরা দিন দিন তাদের চাহিদা বাড়িয়ে দিচ্ছিল, আর সেসব পূরণের দায়িত্ব ছিল মাসুমের। মতিনদের দেখে কে বলবে যে তারা ছোট, এলাকার কোনো গুন্ডা পান্ডা নয়। ক্রমাগত সীমা ছাড়িয়ে যাচ্ছিল মতিনরা, যে কোনো জিনিসই হোক। মাসুম কোনোদিন দিতে না পারলে বা পরিমাণে কম দিলে তার ভাগ্যে ছিল অশেষ দুর্ভোগ। প্রতিদিন শরীরে বা চেহারার কোথাও না কোথাও একটা দুটো ব্যান্ডেজ থাকতই। এই সব কিছুই চোখে পড়ত সুজনের, কিন্তু একটুও সাহায্য করতে পারত না সে। মাসুমের প্রতি সে কৃতজ্ঞ, আবার একই সাথে ওর এই অবস্থার জন্য নিজেকেই দায়ী করতে থাকে সুজন। অপরাধবোধে সুজনের চোখের দিকেও তাকাতে পারত না সে। যতবারই মাসুম তার দিকে তাকাত সুজন আস্তে করে চোখ সরিয়ে নিত। যতবারই পাশ দিয়ে যেত সুজন মাথা নিচু করে থাকত।
যেখানে কিনা ও হাত গুটিয়ে বসে আছে সেখানে মাসুমের ওই চোখে সরাসরি তাকানোর সাহস কি তার থাকতে পারে? ইদানিং মাসুমের চোখ কেমন নিষ্প্রাণ হয়ে থাকে। শুধুমাত্র প্রাণের দেখা মিলে একটা সময়, যখন মতিন আর তার রতনের হাতে মার খেয়ে ঠোঁটমুখ ফাটিয়ে ফেলে সে। ফিরে আসার সময় তাকে প্রতিবারই আড়াল থেকে দেখে সুজন। চোখ দুটো তখন জল করে মাসুমের, যেন গনগনে আগুন। আর বিড়বিড় করে একটা কথাই প্রতিবারই আওড়াতে শোনা যায় তাকে, মায়রা ফেলামু, একদিন আমি সত্যই ওগরে মায়রা ফেলামু। মতিনের মৃত্যুর ঠিক 3 দিন পর একই পরিণতি হল শফিকের। এবারও টিফিন টাইমে সবার চোখের সামনে সবটা ঘটল। শফিককে ঘিরে অস্পষ্ট আবছায়া মূর্তি, চাপা অনুভূতি, সবই এক। শুধু শফিকের মৃত্যুর ধরনটা ভিন্ন। মতিনের পরিণতির পর শফিক আর রতন একদম চুপ মেরে গিয়েছিল। তাদের নেতাই যখন নেই, আর কি বা করবে তারা? তার উপর চোখের সামনে অমন ঘটনা দেখে স্বাভাবিক থাকাটা কঠিন। সেদিন টিফিন টাইমে সবাই যে যার মতো সময় কাটাচ্ছে। কেউ বাইরে খেলছে, কেউ খাচ্ছে, কেউ টেবিলে মাথা রেখে একটু ঘুমিয়ে নিচ্ছে, কেউ আবার বসে কিংবা দাঁড়িয়ে গল্প করছে। বেশিরভাগ আলোচনায় মতিনকে নিয়ে। কিন্তু আচমকাই ঘটে গেল ভয়ানক ঘটনাটা। রতন সে সময় ক্লাসে নেই। শফিক মনমরা চেহারা নিয়ে তার টেবিলে একা বসেছিল। হঠাৎ আওয়াজ করে সিলিংয়ে ঘুরতে থাকা ফ্যানটা কিভাবে যেন খুলে পড়ল শফিকের একটু পাশে। ফ্যানটা ঘুরছিল ফুল স্পিডে। পরন্ত অবস্থায় তার পাখাগুলো ছুঁয়ে গেল শফিকের গলা। যা ঘটার তাই ঘটল। কেউ কিছু বুঝে ওঠার আগে ধর থেকে আলাদা হয়ে গেল শফিকের মাথাটি। কয়েক সেকেন্ড সবাই স্থির দৃষ্টিতে তাকিয়েছিল ওদিকে। এরপর আচমকাই আকাশ কাঁপানো চিৎকার দিয়ে দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যেতে শুরু করল সবাই। সুজন আশেপাশে তাকিয়ে খুঁজল, মাসুম নেই সেখানে। কাঁপতে কাঁপতে ক্লাস থেকে বেরিয়ে এলো সে। মাসুমকে দেখতে পেল বাইরে, মিটমিট করে হাসছে। পকেটে কিছু একটা ঢোকালো, সম্ভবত লাইটার। কম্পিত কণ্ঠে তাকে জিজ্ঞেস করল সুজন, কি করলি এটা তুই মাসুম? কেন করলি? কে করুম আবার? কি বলস তুই এগুলা? হাসতে হাসতেই কথাটা বলল মাসুম। কিন্তু সে ঠিকই বুঝতে পেরেছে সুজন কোন বিষয়ে প্রশ্ন করেছে। একটু থেমে আবার বলল সে, স্কুল ছুটির পর দাঁড়াইস, বাকি কথা তখন হইব। সুজনের মনে ভয় ধরে গেল। তাকে আবার মেরে টেরে ফেলবে না তো মাসুম? যদিও তাদের মধ্যে সেরকম কোনো সখ্যতা ছিল না, কিন্তু সহপাঠীর খাতিরে কিংবা তাকে মতিনের হাত থেকে বাঁচানোর বিনিময়ে কোনো কিছু সে মাসুমের জন্য করতে পারেনি। বরং তার জন্য মাসুমের আজ এই অবস্থা। রাগে সবার আগে তাকে যে মাসুম মেরে ফেলেনি, এটাই সুজনের যেন বিশ্বাস হতে চায় না। তবু দুরু দুরু বুকে স্কুল ছুটির সময় মাসুমের মুখোমুখি হল সে। কিছুক্ষণ চুপচাপ রাস্তায় হাঁটল ওরা। সুজনের মনে প্রশ্ন জমে আছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। একটা সময় মাসুমই বলে উঠল, এইসব যে আমি করতেছি তুই বুঝলি কি কইরা? জাগা যা করছি ভালোর জন্য করছি। এখন ওরা আমারে জ্বালাইব না, তোরেও জ্বালাইব না, বাইসা গেছোস। কিন্তু কাজটা কি ঠিক হইল? মানুষ মেরে ফেলাইলি, ছোটখাটো কিছু না। যদি পুলিশ যাই না যায়? কোনো প্রমাণ আছে যে আমি মারছি? নাই। আমি কেমনে কি করছি এটা কেউ পুলিশে যায় বললেও বিশ্বাস করব না। সুজন বুঝল মাসুমের মনে ভয় ডর নেই। বয়স কম হলেও যুক্তিটা মন্দ দেয়নি সে। এইসব আশারে গল্প কে বিশ্বাস করবে? তবু সুজন বলল, তাও চিন্তা কর, মানুষ মেরে ফেলানি তো ভালো কিছু না, এটা তো পাপ। ওইসব আমি বুঝি না। মতিনরা খারাপ, আমারে অনেক জ্বালাইছে। আমগো মতো আরো দুর্বল পোলা পাইনরে জ্বালাইছে। ওগুলো না মারলে আরো জ্বালাইতো। এখন মরছে, দুনিয়া থেকে ময়লা দূর হইছে। আর আর কাউরে জ্বালাইতে পারবো না। আমি তো চাইছিলাম মতিনরে সবার পরে মারমু। আগে তো মারতে চাইছিলাম শফিক রে। জানি শফিক কাউরে তেমন কিছু করে নাই, কিন্তু ওই মতিন গো লগেই থাকতো, ওগো কাজে সাই দিত। শয়তানের কাজে সাই দেওয়া মানে ওরে শয়তানি বলা যায়। শফিকের পর চাইছিলাম রতন রে মারমু, তারপর শেষে মতিন। ভয় দেখাইয়া তারপর মারার ইচ্ছা ছিল, কিন্তু রাগ সামলাইতে পারলাম না। মতিন রাগে খতম কইরা ফেললাম।
তাই মাছ দিয়া সবিকরে সরায়া এখন হাতের রতন রে বাঁচায় রাখছি। ওরেও খতম করব, একটু ভয় পয়া নেক। সুজনের গা শিউরে উঠল। ও বুঝতে পারল মাসুম বদলে গেছে। নিজের ওপর তার আর কোনো নিয়ন্ত্রণ নেই, এখন শুধুই প্রতিশোধের নেশা। সুজন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তার মানে তো দেখতেছি ওই স্বপ্ন আর গুজব সত্যি। তুই কেমনে কি করলি বলতো? সত্যি, প্রথমে আমিও গুজব ভাবছিলাম, কিন্তু স্বপ্নটা দেখার পর আমার মনে হইল একবার চেষ্টা কইরা দেখতে দোষ নাই। মাসুমের কাছ থেকে সুজন পুরো ঘটনাটি শুনতে শুরু করল। মতিনের খপ্পরে পড়ার পর থেকেই মাসুমের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। রাগে ক্রোধে একটা সময়ে ও সিদ্ধান্ত নিয়ে ফেলে মতিনকে সে খুনি করে ফেলবে। কিন্তু ভাবাটা যত সহজ, বাস্তবে করা ততটাই কঠিন। কিন্তু ওর পথ সহজ করে দেয় সেই স্বপ্ন, ঠিক যে স্বপ্নটা সুজন দেখেছিল। স্বপ্ন দেখার পরই মাসুম ঠিক করে ফেলে একবার চেষ্টা করে দেখা যায়। সে সুযোগের অপেক্ষায় থাকে। একদিন মতিনকে অনুসরণ করে জানতে পারল মতিন, রতন আর শফিক প্রায় প্রতিদিনই স্কুলের পর একসাথে ঘুরে বেড়ায়। কিন্তু মাসুম ভেবে পাচ্ছিল না কিভাবে উপকরণগুলো জোগাড় করবে। অনুসরণ করতে গিয়ে সেই সুযোগও একদিন পেয়ে গেল সে। মাসুম দেখল তিনজনে একই সাথে একটা সেলুনে চুল কাটাচ্ছে। সে অপেক্ষা করল। তিনজন বেরিয়ে যাওয়ার পর সুযোগ বুঝে ওদের কিছু চুল সংগ্রহ করে ফেলল। আর ছবি জোগাড় করতে বেশি অসুবিধা হয়নি। ওর একটা বাটন ফোন ছিল, যেটা দিয়ে আবার ছবিও তোলা যায়। মাসুম এক ফাঁকে তিনজনের আলাদা আলাদা ছবি তুলে নিয়েছে। যদিও ছবির কোয়ালিটি বাজে, তবুও ওদের কাজ চলে যাবে আশা করেছিল মাসুম। এরপর কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিয়েছে সেই ছবিগুলো। সবকিছু জোগাড় হওয়ার পর শুরু হয় মাসুমের আসল কাজ। মতিনের ছবি বালিশের নিচে রেখে হাতের মুঠিতে চুল রেখে ঘুমিয়ে পড়ে সে। আচমকাই নিজেকে আবিষ্কার করে এক ফাঁকা মাঠে। কিভাবে যেন হাতে চলে এসেছে বালিশের নিচে রাখা মতিনের সেই ছবিটা। চারপাশ কালো, কেমন যেন ধোঁয়াটে। সামনে তাকাতেই দেখল একটু দূরে একটা ছোট্ট গোলাকার মাটির ঘর। দেখলে হঠাৎ মাটির ঢিবি বলে মনে হয়। মাসুম ভেবে পেল না সে কি ঘরটায় ঢুকবে। যদি ওটার ভেতরে সেই ডাইনিটা থাকে, আরো ঢুকলেই খপ করে ধরে ফেলে। আকাশ পাতাল ভাবতে ভাবতে মাসুম হঠাৎ শুনতে পেল চারপাশে কেমন যেন ফিসফিস আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে অনেকগুলো কণ্ঠস্বর, কিন্তু কারা ফিসফিস করবে? কই, কেউ তো নেই। আশপাশে তাকাতে গিয়েই খেয়াল করল ধোঁয়ার মাঝে তাকে ঘিরে কিছু চেহারা ফুটে উঠছে। দেখতে দেখতে সেগুলো রূপ নিল মানুষের দেহের আকৃতিতে। দেহগুলো মানুষেরই, কিন্তু তারা ঠিক মানুষ নয়। চেহারা থেকে শুরু করে হাত পা সবই ফ্যাকাশে। কাপড়গুলো কেমন শতছিন্ন, চোখ ঘোলাটে। দেখে বোঝা যায় তাদের দেহে কোনো প্রাণ নেই। কিন্তু কোনো এক অজানা উপায়ে তারা এগিয়ে আসছে মাসুমের দিকে। ফিসফিস করে কি যেন বলছে তাকে। মাসুম ভয়ে চিৎকার করতেও যেন ভুলে গেল। জীবন বাঁচাতে পড়িমুড়ি করে ছুটতে শুরু করলো সেই মাটির ঘরটার দিকে। সেখানে না ঢুকে কোনো উপায়ও নেই তার। এক ছুটে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। ধাক্কা দিল কাঠের দরজায়। আতঙ্কে হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যেতে চাইল, কেননা দরজা যে খুলছে না। জোরে জোরে ধাক্কা দিতে শুরু করলো মাসুম, কিন্তু না, সামান্য কাঠের দরজা হওয়া সত্ত্বেও কিন্তু এক চুলও নড়ছে না। পেছনে ফিরে দেখল সে মরাগুলো তার ঠিক পেছনেই চলে এসেছে। ৫-১০ জন নয়, বরং আরো অনেক বেশি। মাসুম শেষ চেষ্টা চালালো। শরীরের সর্বশক্তি নিয়ে দরজা আছড়ে পড়ল সে, কিন্তু না, দরজা নয়, যেন একটা দেয়াল। অসহায় অনুভব করল মাসুম। এভাবেই তাহলে শেষটা লেখা ছিল তার কপালে। এখানেই কি তার প্রাণটা খোয়াতে হবে? মরাগুলো ঘিরে ধরল মাসুমকে। না, মাসুম বেঁচেই ছিল। তখনই ঘুম ভেঙে গিয়েছিল তার। ভয়ে ঘামে ভিজে গিয়েছিল শরীর। কাঁপতে কাঁপতে উঠে বসে সে সিদ্ধান্ত নিল বেঁচে যেহেতু আছে, হাল ছাড়বে না। আর ঘর আছে মানে ঘরে ঢোকার উপায়ও আছে। পরপর ২ দিন ধরে চেষ্টা করল মাসুম, কিন্তু সেই মাটির ঘরে ঢুকতে পারল না। আর প্রতিবার মরাগুলো তাকে এসে ঘিরে ধরে। কিন্তু ৩য় দিন সফল হল মাসুম। সেদিন স্কুলে তাকে মাত্রা ছাড়া জ্বালাতন করেছিল মতিন। মাথায় আর পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে বাসায় এসেছিল সে।
ওই রাতেই স্বপ্নে প্রথম মাটির দরজাটা খুলতে পারে মাসুম। বরাবরের মতোই ছুটে গিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আগে যেখানে দরজা সারা শরীরের শক্তি দিয়েও ধাক্কা দিয়ে খুলতে পারেনি, আজ শুধু দরজাটাতে হাত রাখতেই সেটা খুলে গেল। ঘরে ঢুকে আরো অবাক হয়ে গেল সে। বাইরে থেকে ছোট্ট একটা ঘর মনে হয়, অথচ ভিতরে ঢুকতেই দেখল ঘরটা যেন বিশাল এক হল রুম। ছোট্ট একটা ঘরে এত জায়গা থাকা কি সম্ভব? ঘরটায় কোনো আসবাব নেই, শুধুমাত্র ঠিক মাঝখানে কিছু খড়ির মধ্যে আগুন জ্বলছে। এছাড়া সারা ঘরের দেয়ালে অসংখ্য কাঁটা, যেন মাটির দেয়াল ফুঁড়ে বেরিয়ে এসেছে সেগুলো। আর সেসব কাঁটায় আটকে রাখা অসংখ্য ছবি, মানুষের ছবি। ছবিগুলো দেখে গা শিউরে উঠল মাসুমের, কারণ ছবিগুলোর প্রতিটাতে মানুষের চেহারা শুকিয়ে যেন কাঠ হয়ে আছে। দেখতে ভয়ঙ্কর লাগছে, চোখগুলো নিষ্প্রাণ। এর মানে কি ছবির মানুষগুলো এখন আর বেঁচে নেই? মাসুমের মতোই আরো অনেকে এসে ওই ছবিগুলো কি রেখে গেছে? মাসুম আর সেগুলোর দিকে তাকিয়ে থাকতে পারল না। সে ঘরের এক পাশে গিয়ে একটা কাঁটায় মতিনের ছবিটা আটকে দিল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। ঘুম ভেঙে গেল সাথে সাথেই। স্বস্তির নিঃশ্বাস ফেলল মাসুম। তার প্রথম কাজ শেষ। পরদিন সকালে স্কুলে হাজির হলো সে, কিন্তু সেদিন আর ধরা দিল না মতিনদের কাছে, লুকিয়ে থাকল। তাকে না পেয়ে মতিনরা তখন নিচের ক্লাসের আরেকটি ছেলেকে মারধর করতে ব্যস্ত। এটাই মোক্ষম সুযোগ। তখনই মাসুম একটু দূরে দাঁড়িয়ে তার কাছে থাকা মতিনের চুলগুলোতে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিল। বাকিটা ঘটল সবার সামনেই। মাসুমের এই ঘটনা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠল সুজনের। এরকম কোনো কাজ সে জীবনেও করতে পারত না, ভয়ই মরে যেত। সে মাসুমকে বলল, যা করছিস করছিস, মতিনের ওপর রাখছিল, কিন্তু হয়তো এখন আর নাই। দুইজনরে তো সরাইয়া দিলি, অন্তত রতন রে ছাইরা দে, আর এমন কাম করিস না। সেইটা আমার ওপর সাইরা দে, তোর চিন্তা করা লাগবো না, ওইটা আমার ব্যাপার। ভয় পাস না, তোরে আমি মারবো না, তোর ওপর আমার কোনো রাগ নাই। এই বলে মাসুম সুজনকে রেখে চলে যায়। সুজনের কথা যে মাসুম শোনেনি তার প্রমাণ পাওয়া গেল পরদিন দুপুরে। রতনের মরদেহ পাওয়া যায় তাদের বাড়ির পুকুরে। গোসল করতে গিয়েছিল সেখানে। এক ডুব দেওয়ার পর আর উঠে আসেনি রতন। ডুবে গিয়েছে ভেবে লোকজন ওকে উদ্ধারের জন্য পানিতে নামে। হ্যাঁ, সত্যি ডুবে মরেছিল রতন, কিন্তু তার মাথাটা একদম পানির নিচে কাদায় গেঁথেছিল, আর পা দুটো ছিল ওপরে। পরপর মতিন আর শফিকের ঘটনার পরই স্কুল কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তাই পরের দিন স্কুল ছিল না তাদের। অবশ্য স্কুল খোলা থাকলেও রতন আর আসতে পারত কিনা সন্দেহ। শফিকের ঘটনায় প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল সে। ক্লাসের সবাই কানাঘুষো শুরু করেছিল, গুজবটা তাহলে সত্যি। আর রতনের ঘটনা ছড়িয়ে পড়ার পর সবার বদ্ধমূল ধারণা হলো এসব আসলেই স্বপ্নের ওই ডাইনির কাজ। সেই কাউকে দিয়ে এসব করাচ্ছে। সুজন জানে না তার এখন স্বস্তি পাওয়া উচিত কিনা, কারণ মাসুম তিনজনকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। তার জানা মতে আর কেউ বাকি নেই যার উপর মাসুমের রাগ আছে। কিন্তু আসলে কি তাই? মাসুম যদি এখন ওই ক্ষমতার অপব্যবহার শুরু করে, অন্যদের উপরও যদি চড়াও হয়? প্রশ্নের উত্তর মেলে 3 দিন পরেই। মাসুম নিজেই তার সাথে দেখা করে। তার চেহারা দেখে সুজন বিস্ময়ে হাঁ হয়ে যায়। মাত্র 3 দিনে একই অবস্থা মাসুমের। কাল বসে গেছে, চোখ প্রায় কোটরে ঢুকে গেছে, শরীর শুকিয়ে হাড় বেরিয়ে আসছে, গলার স্বরে কোনো জোর নেই। কিভাবে হলো এসব? জবাবে মাসুমের কাছ থেকে সুজন যা শুনল তাতে ভয়ে হাত পা অসাড় হয়ে গেল ওর। এমনটা সে ঘুণাক্ষরেও ভাবেনি। মাসুমের ভাষ্যমতে তার আর বেশি দিন বাকি নেই, সেও মরবে। এটা সে বুঝতে পেরেছে রতনকে মারার সময়, কিন্তু আভাস পেয়েছে আরো আগেই। মাসুম যখন মতিনের ছবি ঘরে রাখতে গিয়েছিল তখন বাইরের মরাগুলো তাকে ধরতে দরজার কাছ অব্দি এসেছিল। ঘরে ঢোকার পর তারা আর ধরতে আসে না ঠিকই, কিন্তু চারপাশে ঘুরে বেড়ায়। আর এদিকে পরিবর্তন দেখা যায় শফিকের ছবি ঘরে রাখতে গিয়ে। সেবার মরাগুলো দরজা দিয়ে কিছুটা ভেতরে ঢুকেছিল, তবে পুরোপুরি নয়। সেই সাথে ফিসফিসানিও বেড়ে গিয়েছিল আগের তুলনায়।
কিন্তু রতনের ছবি ঘরে রাখার সময় ভয়ে আত্মা শুকিয়ে গিয়েছিল মাসুমের। সেদিন দেখতে পেল যে মরাগুলো ঘরের ভেতর একদম তার চারপাশে গা ঘেঁষে দাঁড়িয়েছে, কানের কাছে ফিসফিস করে বলছে, তোর সময় শেষ, এবার তোর ছবি ঝুলবে। এভাবে বারবার একই কথা বলতে থাকলো ওরা। মাসুম ভয়ে দৌড়ে বেরিয়ে এসেছিল ঘর থেকে। রতনকে খতম করার পর তার মাথায় এসেছিল কেন অমন কথা বলেছিল মরাগুলো। ওই কথার মানে কি এই যে তার নিজের ছবি কেউ রেখে আসবে ওই ঘরে, এরপর তারও মৃত্যু হবে বাকিদের মতো? কিন্তু কেন এমনটা ঘটবে, আর কেই বা এমনটা করবে? এই প্রশ্নের উত্তর তাকে জানতে হবে। তাই সেদিন রাত থেকেই মাসুম চেষ্টা করে যাচ্ছে আবারও স্বপ্নের সেই ঘরে ঢোকার। কিন্তু আশ্চর্য ব্যাপার, মাসুম আর ঘুমাতেই পারছে না। সেদিন রাত থেকে মাসুম এ অবধি এক ফোঁটাও ঘুমাতে পারেনি। ওই স্বপ্ন দেখা আর ঘরে ঢোকা তো পরের কথা, মাসুম দুশ্চিন্তায় ক্লান্তিতে দিশেহারা হয়ে গেছে। সেটা স্বচক্ষেই দেখতে পাচ্ছে সুজন। আর যে কিছু করার নেই তা বুঝে গেছে মাসুম। তার ধারণা খুব শীঘ্রই সে পরপারে যাবে, তাই শেষ বিদায় নিয়ে চলে গেল। সুজন এসব কথা ভাবতে ভাবতে নিজেও রাতে কোনোভাবে ঘুমাতে পারল না। সিদ্ধান্ত নিল সকালেই মাসুমকে একবার দেখতে যাবে। ওর মনে হলো এ সময়ে মাসুমের পাশে থাকাটাই বোধহয় ভালো হবে। যেই ভাবা সেই কাজ। সকালে উঠে মাসুমের বাড়িতে গেল সে, কিন্তু গিয়েই শুনল কান্নার রোল। শুনেই সুজনের বুকটা ধরাস করে উঠল। কি হয়েছে এখানে? মাসুমের কি কিছু হলো? যা আশঙ্কা করা হয়েছিল তাই কি ঘটল শেষ পর্যন্ত? সুজন এক দৌড়ে বাড়িতে ঢুকে গেল। দেখল একটা ঘর থেকে ক্রমাগত ধোঁয়া বেরোচ্ছে, সেদিক থেকেই কান্নার আওয়াজ আসছে। ছুটে গিয়ে যা দেখল তা যেন ও নিজেই বিশ্বাস করতে পারল না। একটা বিছানা ঘিরে বাড়ির কয়েকজন মানুষ আহাজারি করছে, আর বিছানায় শুয়ে আছে একজন। সে আর কেউ নয়, মাসুম। ওর দেহে যে প্রাণ নেই তা দিব্যি বুঝতে পারল সুজন। কিন্তু তার চেয়েও আশ্চর্যের ব্যাপার যে মাসুমের চোখ, নাক আর মুখ দিয়ে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। পরে ডাক্তার জানিয়েছিলেন কোন এক অদ্ভুতভাবে মাসুমের শরীরের ভেতরটা নাকি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। হাড় আর চোখ কয়লা হয়ে গেছে একদম, অথচ শরীরের বাইরে কোনো ক্ষতিই হয়নি। সুজন আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারেনি, এক ছুটে বেরিয়ে এসেছিল। সুজন তার গল্প শেষ করল। তার নানা রমজান চাচার কাছ থেকে জানলাম ঘটনাটা সত্যি। সুজনের কথা থেমে যাওয়ার পর জামশেদ ইসলাম অবাক হয়ে প্রশ্ন করছিলেন, গল্পের শুরু থেকে এই পুরো ব্যাপারটা বেশ ভয়ানক ছিল, কিন্তু শেষে যে এমন কিছু হবে তা চিন্তাও করিনি। এই ঘটনা কি আসলেই সত্যি? সত্য। মাসুমের ঘটনা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল সেই সময়। এমন এক মৃত্যু যেটা নিয়ে গ্রামের মানুষের যেমন আগ্রহ, তেমনই ডাক্তার থেকে শুরু করে পুলিশও ওইটা নিয়ে মাথা ঘামানি শুরু করছিল। কিন্তু সবাই গ্রামের অবস্থা খুব ভালো করেই জানে, এখানে কি হয় না হয় সবই বোঝে। তাই বিষয়টা যে ভৌতিক তা কারো মাইনা নিতে অসুবিধা হয় নাই। অনেক দিন ঘটনাটা সবার মুখে মুখে গল্প হইয়াছিল, তবে মাসুমের মীমাংসা ওই সময় শেষ হইয়া যায়। এমন আজব ঘটনা ঘটলে সেগুলা কেমনে কেমনে জানি সারা দেশেই ছড়ায় পড়ে। কিন্তু জানেনই তো, এই গ্রাম থেকে কি কারণে জানি না কোনো ঘটনা বাইরে চাওর হয় না। হইলেও কেউ হয়তো বিশ্বাস করে না, তাই পদ্মবিলের রহস্য পদ্মবিলেই থাইকা যায়। সবকিছু শুনে আমরা সবাই বেশ কিছুক্ষণ থম মেরে রইলাম। আসলে এমন একটা ঘটনা কোনো পত্রিকায় বেরোতে দেখিনি, শহরের কারো মুখে ছড়াতে শুনিনি। তবে মর্মান্তিক এই ঘটনায় সুজন এখনো নিজেকে এসবের জন্য দায়ী বলে মনে করে। ওকে অবশ্য দোষ দেওয়া যায় না। চনমনে ছেলেটা এই গল্প বলতে বলতেই কেমন বিমর্ষ হয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, কিছু বিষয় আমরা আলোচনার পর পরিষ্কার বুঝতে পারলাম। জামশেদ ইসলাম প্রশ্ন করেছিলেন, গল্পের মধ্যে বেশ কিছু জায়গায় রহস্য আর প্রশ্ন থেকে গেছে। আপনারা কি কেউ খেয়াল করেছেন, বুঝতে পেরেছেন সেই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে? এবার ওহিদুল ইসলাম কথা বলে উঠলেন,
ঠিক সেইভাবে বুঝতে পারি নাই। ওই প্রশ্ন করার মতো অনেকগুলো খটকা আছে গল্পে, এইটা বুঝতে পারছি। জাহাঙ্গীর হুজুরও তাল মিলালেন। আমারও মনে হইল যখন ঘটনাগুলো ঘটছিল তখন কিছু জায়গা সুজন বা মাসুমের চিন্তা ভাবনায় কোনোভাবে এড়াইয়া গেছে, তাই আমারও সেই জায়গাগুলোই প্রশ্ন তৈরি হইছে। তবে এইটাও মনে হইছে ঘটনার মধ্যেই লুকায়া রইছে সব উত্তর। গল্পের পুরো সময়টা চুপ করেছিলেন দিলীপ মাস্টার। এবার তিনি মুখ খুললেন। ইমাম সাহেব, আপনার ধারণা সঠিক, উত্তর গল্পের মধ্যেই রয়েছে এবং আমি সেটা বুঝতেও পেরেছি। আমার ধারণা জামশেদ ভাইও ধরতে পেরেছেন, তাই না? হ্যাঁ, এর জন্যই প্রশ্ন করলাম যে আর কেউ খেয়াল করেছেন কিনা। মাস্টার মশাই, আপনি সবাইকে খুলে বলুন না হয়। ঠিক আছে, আপনারা তাহলে বলুন কার কোন জায়গায় প্রশ্ন রয়েছে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওহিদুল ইসলাম ঝটপট প্রশ্ন করলেন। ওই যে মরাগুলো আছিল না, ওরা মাসুমরে ধরতে গেছিল কেন? মানে বলতে চাইছি ডাইনিটা তো মাসুম, সুজন আর বাকি পোলাপানদের নিজে থেকে আইসা প্রস্তাব দিচ্ছে খুন করার জন্য, ক্ষমতাও সে দিতে চাইছে। তাইলে মাসুম যখন গেল তখন মরাগুলোরে ভয় দেখাইতেছিল কেন? দিলীপ মাস্টার লেকচারের ভঙ্গিতে বলতে শুরু করলেন। মাসুম যখন মাটির ঘরের সামনে যাওয়ার আগে মাঠে দাঁড়িয়েছিল তখন আসলে একটু বেশি সময় নিয়েই দাঁড়িয়েছিল, কারণ তখনও ওর মনে ছিল দোটানা। মাটির ঘরে ঢুকবে কি ঢুকবে না সেটা নিয়ে সে ভালোই চিন্তিত ছিল। ওর যদি খুন করার মতো সেরকম মনোবল থাকতো তাহলে এত দোটানায় ভুগত না। সিদ্ধান্ত নিতে যেহেতু দেরি করছিল, সুতরাং একটা সম্ভাবনাও ছিল ওর মাটির ঘরে শেষ পর্যন্ত না ঢোকার। আমার ধারণা এমনটা হলে সেই ভয়ানক নারী মূর্তির প্রস্তাব বিফলে যেত, তাই মরাগুলো তখন তাকে ধরতে গিয়েছিল। আসলে ধরতে যায়নি, ওরা মাসুমকে তাড়া দিয়েছিল ঘরটায় গিয়ে ঢোকার জন্য। ওদের ভয়ে মাসুমের মাটির ঘরটায় ঢোকা ছাড়া আর কোনো উপায় ছিল না। মূলত একটা টোপ ফেলেছিল ওরা। ওই মরাগুলো আসলে কি সত্যই কোনো মানুষ মইরা অমন হয়েছে? তাহলে ওরা ওইখানে স্বপ্নের মধ্যে কি করে? হ্যাঁ, ওই মরাগুলো আর কেউ নয়, বরং ছবিতে থাকা মানুষগুলোর অতৃপ্ত আত্মা। আর যেটাকে স্বপ্ন বলছেন, এমনও তো হতে পারে সেটা কোনো স্বপ্নই নয়। একটা স্বপ্নে সবাই এসে ছবি রেখে যাবে কিভাবে? আমার ধারণা জায়গাটা বাস্তবেই কোথাও রয়েছে, হয়তো মন্ত্রপুত কোনো জায়গা যেটা কখনো কারো চোখে পড়েনি। স্বপ্নটা কেবল ছলনা মাত্র, আর ছবির মানুষগুলো মরে গিয়ে আত্মা হয়ে ওখানে আটকে পড়েছে। এবার জাহাঙ্গীর হুজুর জিজ্ঞেস করলেন। আমার একটা প্রশ্ন, মাসুম যে প্রথমে কয়েকবার মাটির ঘরের সামনে গেছিল, ওর হাতে তো ছবিও ছিল, তাইলে দরজাটা খুলতে পারলো না কেন? কিন্তু পরে আবার কেমনে দরজাটা কোনো চেষ্টা না করতেই খুইলা গেল? ভালো প্রশ্ন, তবে সেই নারী মূর্তির কথাতেই সরাসরি উত্তরটা লুকিয়ে রয়েছে। তার প্রস্তাবের মাঝে একটা তথ্য ছিল এমন যে সবাই দরজাটা খুলতে পারবে না। খুলতে হলে খুন করার মতো প্রবল মানসিকতা থাকতে হবে। মনে আছে আপনাদের, মাসুম প্রথমে 1000 চেষ্টা করেও দরজাটা খুলতে পারেনি, কারণ মাসুমের মাঝে তখনও কিছু নৈতিকতা কাজ করছিল। তার মধ্যে হয়তো রাগ ছিল, ক্ষোভও ছিল, কিন্তু তখনও খুন করার মতো মানসিকতা পাকাপোক্ত হয়নি, কিংবা ওর অবচেতন মন বিষয়টাকে তখনও সঠিক বলে মনে করেনি। তবে তৃতীয় দিন যখন তার সাথে মতিনরা আরো কঠিন ব্যবহার করলো, তখন মাসুমের রাগ চরমে উঠে গিয়েছিল। খুন করতে বদ্ধপরিকর ছিল সে, তাই অবশেষে দরজাটা খুলে যায়। এবার আমি শেষ প্রশ্নটা করে বসলাম, যদিও এর উত্তর কি হতে পারে আমি ধারণা করতে পেরেছি। তবু দিলীপ মাস্টারের মতামত জানার আগ্রহ থেকেই প্রশ্নটা করা। মরাগুলো মাসুমকে তার সময় শেষ এমনটা বলার কারণ কি? তাছাড়া মাসুমের পরিণতি কি উদ্দেশ্য প্রণোদিত, নাকি সে নিজেই নিজের পরিণতি ডেকে এনেছিল? আর ওই নারী মূর্তি যে একটা জিনিস চেয়েছিল সেটা কি? খেয়াল করে দেখবেন, মাসুম যতবার ছবি রাখতে গিয়েছিল
মরাগুলো প্রথমে দূরে থাকলেও ধাপে ধাপে তারা ঘরের ভেতর মাসুমের একদম কাছে চলে এসেছে। মাসুমের পরিণতি মাসুম নিজেই ডেকে এনেছে এটা বলাই যায়। তবে তার পরিণতি যে উদ্দেশ্য প্রণোদিত এটাও সত্যি বলেই আমি মনে করি। শেষবার যখন মাসুম রতনের ছবি রাখতে যায় তখন মরাগুলো তাকে জানিয়েছিল তার সময় শেষ, এবার তার ছবি ঝুলবে। এটা বলার কারণ যাদের প্রতি মাসুমের রাগ ছিল তাদের সবাইকেই সরিয়ে ফেলেছে সে। তার লক্ষ্য পূরণ হয়েছে, ক্ষমতার মেয়াদও শেষ হয়েছে, এবার তাকেও বিদায় নিতে হবে। এখানেই বোঝা যায় নারীমূর্তি আসলে ঠিক কি চেয়েছিল। সত্যি বলতে মাসুম বা অন্যান্য যারা তার প্রস্তাব অনুযায়ী খুন করেছে তারা একটা জিনিস বুঝতে পারেনি, তা হচ্ছে বিনামূল্যে নয়, বরং তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছিল তাদের নিজেরই আত্মার বিনিময়ে। পুরো বিষয়টাই ছিল কোনো এক অশুভ শক্তির মরণ ফাঁদ।